উলার কাহনে তোমাদের সবাইকে স্বাগত। 2025-এর রবীন্দ্র জয়ন্তী এসে গেল। আমরা এই দিনটি কিভাবে পালন করলাম তারই কিছু অংশ নিয়ে আজকের এই নতুন ভিডিও। চলো এই ভিডিওতে কি কি আছে সেসব আমরা এখন দেখে নিই। চলো। রবীন্দ্রনাথের জন্মভূমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে ঘোষণা হয়েছে 165তম কবি প্রণাম। সকলে বলছে 164তম। সে যাই হোক, আমরা যে ভিডিও করেছি আজকে এসো সবাই মিলে দেখি। আজ 25শে বৈশাখ। আজ আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যা শুনলেই আমাদের ছেলেবেলা থেকে শরীরের মধ্যে যেন শিহরণ জাগত। যার কলমে জেগে উঠেছিল বাংলা ভাষা, সাহিত্য, বাংলা সঙ্গীত আর আমাদের মনন জাগরণ। আমি আর তার সম্বন্ধে কি বলবো, শুধু এইটুকু বলি, তিনি শুধু কবি নন, তিনি ছিলেন একজন দার্শনিক, একজন শিল্পী, একজন মানবতাবাদী, বহুমুখী প্রতিভার অধিকারী। তাকে আমাদের শ্রদ্ধা জানাই। এখন এভাবেই শ্রদ্ধার্ঘ্য জানাই। গীতান বনি যখন ছোট ছিল তখন অন্যভাবে পালন করা হতো। এখন তারা এই কলকাতায় আর নেই, অন্য জায়গায় অন্যভাবে বসবাস করে, তারাও অন্যভাবে উদযাপন করে। ছেলে মেয়ে ছোটো থাকতে আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সকালবেলায় চলে যেতাম এবং সারাটা দিন ওখানে কাটাতাম। সে আমার দিদির বাড়ি, দিদি ফ্ল্যাটে ছিল, সেখানে সারাটা দিন কাটিয়ে আবার বিকেলবেলা জোড়াসাঁকো ঘুরে চলে আসতাম। আমি স্কটিশের স্টুডেন্ট, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়, আর আমার ছেলেবেলার সব বন্ধুরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছিল। তাই জোড়াসাঁকো দিদির বাড়ি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় একত্র হয়ে যেত সেই ছেলেবেলা থেকে। অপ্রাসঙ্গিক কথা কিন্তু নয়। এভাবেই বুলার কাহনে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকে এই রবীন্দ্র জয়ন্তী পালন করব আমরা। এই পথিতযশা আবৃত্তিকারের নাম আমি ভুলে গেছি। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে খুব ভালো হয়। আবৃত্তিটা একটু শুনে নাও, তাহলেই বুঝতে পারবে। নব্বই ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ পথিতযশা শিল্পী বিভা সেনগুপ্তের গান শোনাচ্ছি, শোনো। সঞ্চালিকা সংবাদ পাঠিকা প্রণতি ঠাকুর আবৃত্তিতে। হ্যাঁ, 165তম কবি প্রণাম, অর্থাৎ 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, 165তম রবীন্দ্র জয়ন্তী ঘোষণা করলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সংবাদপত্র বা সাধারণ মানুষের মুখে শুনতে পেলাম যে 164তম জন্মবার্ষিকী। আমরা আজ নন্দন চত্বরে চলে এসেছি, রবীন্দ্র সদন প্রাঙ্গণে। এবার এখানে এসে একটু মশলা চা চলছে। আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন, সারাদিন টিভিতে রবীন্দ্রনাথের গান শুনেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির, আর নন্দন চত্বরে টিভিতে গান শুনেছি। বিকেলবেলা চলে এলাম দুজনে নন্দন চত্বরে। সঙ্গে আমরা রবীন্দ্র জয়ন্তী নিজেদের মতন করে নিজেরা নিজেদের মননে রবীন্দ্র জয়ন্তীর উপলব্ধি আননের চেষ্টা করছি। এই সময়ে সমাজকালে চারিদিকে যুদ্ধের দামামা বাজছে, তখনই মনে হচ্ছে বিশ্বকবি মানবতাবাদী এক মানুষ গীতাঞ্জলির কবিতা দিয়ে জয় করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। শুধু তাই নয়, কিন্তু তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মানুষের হৃদয়। তার রচনায় দুটি দেশের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। মানুষের মনের মননে শক্তিতে তিনি জয় করেছেন মানুষের মন।
আমরা তার লেখায় প্রতিদিন আমার সোনার বাংলা, জনগণ মন তে অনুপ্রাণিত হই। তার প্রতিটি কবিতা, প্রতিটি গান যেন আম জনতার মনের কথা বললে। মনে হচ্ছে আমরা তাকে শ্রদ্ধা জানাই। তারই সৃষ্টি দিয়ে তার জ্ঞান শিক্ষা দিয়েছেন স্বাধীনভাবে আমাদের চিন্তা করতে, ভালোবাসতে আর মানুষের সঙ্গে বিলীন হতে। তিনি শুধুমাত্র অতীত নন, তিনি বর্তমান ও ভবিষ্যতের পথপ্রদর্শক। ইচ্ছে অনুযায়ী তারা তৈরি করে দিচ্ছে। এই শিল্পীরাও এখানে জড়ো হয়েছে রবীন্দ্র জয়ন্তীতে। 15 দিন রবীন্দ্র জয়ন্তীর উৎসব, একতারা মঞ্চ, খোলা মঞ্চ, সব জায়গায়, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, সর্বত্র, এই বাংলা একাডেমি দেখতে পাচ্ছ তোমরা। এটা দেখাচ্ছেন ঘুরে ঘুরে ভিডিওতে, তোমরা দেখো। আজকে আমরা রবীন্দ্র সদন প্রাঙ্গণে, যেটাকে এখন বর্তমানে বলা হয় নন্দন চত্বর, সেখানে উপস্থিত হয়েছি কবিগুরুর 165তম জন্মবার্ষিকীতে। এই উপলক্ষে আমরা হাজির হয়েছি কলকাতার হৃদয় রবীন্দ্র সদন প্রাঙ্গণে। আজকের দিনটা শুধুই রবীন্দ্রনাথের স্মরণে, তার গান, কবিতা ও ভাবনা আর দর্শনে নয়। দেখো চারপাশে যেন উৎসবের আমেজ। সাদা আর লাল পাড় শাড়িতে অনেকেই সেজেছে। এখানে গেঞ্জি, মানে যাকে এখনকার ভাষায় টি শার্ট বলে, সেগুলোতে রবীন্দ্র কবিতা বা অন্য কোনো সাহিত্যিকের কোনো বাক্য এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো ছেলেমেয়েরা আজকাল পছন্দ করে। মেলার মতো করে এখানটাকে সাজানো হয়েছে। কস্টিউম জুয়েলারি দেখতেই পেয়েছ। রবীন্দ্রসঙ্গীতের সুর বেজে চলেছে। ও শহরটাই যেন আজকে গুরুদেবের জন্মদিনে মুখরিত হয়ে আছে। রাত কিন্তু বেশ খানিকটাই হয়েছে। ওইদিকে গানও বোধহয় শেষ হয়ে গেল। আমরা ভাঙা হাটে যেন এসেছি, কিন্তু একটা সুরো মূর্ছনা চারিদিকে রয়েছে। এখানে মেলা মতো বসেছে। মেয়েদের সমস্ত কস্টিউম জুয়েলারি থেকে শুরু করে রবীন্দ্র বই, বিশিষ্ট শিল্পীদের সব ছবি আঁকা রয়েছে বা তৈরি করে বিক্রি করা হচ্ছে। বহুক্ষণ ধরেই আমরা এখানে এসেছি এবং শুনতে পাচ্ছি। দেখো এই জায়গাটিকে বলা হয় একতারা মুক্তমঞ্চ। এখানে অনেক শিল্পীরাই তাদের অনুষ্ঠান করেন মুক্তমঞ্চে এসে। কেমন সুন্দর সাজানো হয়েছে দেখেছো, খাতা কলম সব দিয়ে, এবং গানের বই সবই এখানে বিক্রি হচ্ছে। আবার কিছু আমরা চলে এসেছি যেখানে সারা দিন ধরে রবীন্দ্রসঙ্গীত হয়েছে। রোদ্দুরে, এত গরমে আর আজকে দুপুরে আসতে পারিনি। সারা দুপুর এখানে গান হয়েছে। এই যে রবীন্দ্রনাথের বাল্যকালের একটি ছবি, যেগুলো রবীন্দ্র ভবন বোলপুরে গেলে ছবি তুলতে দেওয়া হয় না, তাই এখানে এসে আমরা একটু ছবি তুলে নিলাম। এটা তো লিটল ম্যাগাজিনের জায়গা। বহু পুরনো কালে আমরা যখন আসতাম তখন এখানে লিটল ম্যাগাজিনে খুব রমরমা ছিল। নাটকের বই থেকে শুরু করে সব রকম বই বিক্রি হতো। এই দেখো রবীন্দ্র সদন চত্বরেই, রবীন্দ্র সদনের ঠিক পাশেই আরেকটি বিশাল মূর্তি তৈরি হয়েছে। এখানেও সবাই ছবি তুলছে, সেলফি জোন হয়েছে আর কি। আমরাও তুললাম। ক্লান্ত অবসন্ন শিল্পীরা এখন প্রাকৃতিক হাওয়া খাচ্ছেন আর তাদের নিজেদের পারফরমেন্স নিয়ে আলোচনা করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে। ক্ষুদে শিল্পীদের কণ্ঠেও রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যাচ্ছে। নাট্যদলের পরিবেশনায় নাটকও হয়েছে সারা দিন। ছোট ছোট নাটক, আজকাল আবার মাইক্রো ড্রামা হয়। উপস্থাপিত কবিতাগুচ্ছ সকলে পাঠ করছে, কিছু কানে আসছে। সব মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া এক পরিবেশ তৈরি হয়েছে এখানে। এখানে মানুষের চলনে বলনে একটা কথাই বোঝা যাচ্ছে, রবীন্দ্রনাথ আমাদের মনের সঙ্গে, জীবনের সঙ্গে মিশে থাকা অনুভব। আজ এই প্রাঙ্গণে নানা মঞ্চে নানা অনুষ্ঠান উপভোগ করার সঙ্গে সঙ্গে একটা ছবি বারবার আমাদের সামনে আসছে। দেখো যে কুটির শিল্প, এই যে ছবিটি, নানান রকমের ঘর সাজানোর জিনিস এবং বাচ্চাদের মন ভোলানো খেলনায় মানুষকে আকর্ষণ করছে, বাচ্চাদেরও আকর্ষণ করছে। তাৎক্ষণিকভাবে তৈরি করে দিচ্ছে সব কিছু, যেমনটি তুমি চাও। মেলা বিনোদন ছাড়া বাঙালির মন টিকে না। এই মানসিকতাই শ্রদ্ধা জানানো,
শুধু অনুষ্ঠান নয়, বরং এক ধরনের আত্মিক যোগাযোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেমন যুগে যুগে মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছে, তেমনি আজও তার গান কবিতা আমাদের জীবনের প্রেরণা। চলুন আজকের দিনটা ব্যক্তিত্ব, তার দৃষ্টিভঙ্গিকে স্মরণ করে তাকে উৎসর্গ করি তার জন্ম জয়ন্তী। এই প্রতিজ্ঞায় তার দর্শন, তার আদর্শ আমাদের মননে চিরকাল বেঁচে থাকবে। দেখো ঝর্ণা মেকানিক্যালি, ইলেকট্রিক্যালি চিন্তাভাবনা দিয়ে কেমন প্রকৃতির সঙ্গে আলোর ঝলকানি হচ্ছে, আবার গাছগুলো সেই রকমভাবেই তৈরি করেছে। এক অন্য ধরনের অনুভূতি। রবীন্দ্র সদন চত্বর অন্য সময় অন্যরকম থাকে, আজ কিন্তু একটা রাবীন্দ্রিক মোহময়তায় ঘিরে রয়েছে। সব মঞ্চগুলোতে, প্রতিটি মঞ্চতেই কবি প্রণাম চলছে। আমরা কিছু কিছু জায়গায় গিয়েছি, দেখেছি, কিন্তু সব জায়গায় ভিডিও করার অনুমতি নেই, তাই তোমাদের দেখানো গেল না। নাটক হচ্ছে, আবৃত্তি পাঠ হচ্ছে, দেখার মতো অনুষ্ঠান হচ্ছে, সেগুলো ভিডিও তো করা যাবে না। আজকে রবীন্দ্র জয়ন্তীতে সারা দিন ধরে যারা এখানে মঞ্চস্থ হবার জন্য যেসব অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তাদের এখন আমরা দেখতে পাচ্ছি ক্লান্ত অবসন্ন সব শিল্পীরা। তোমরা যারা আমাদের পরিবারের অংশ তারা তো জানোই, আর যারা নতুন তাদেরকে জানাই যে আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটি সাংস্কৃতিক পর্যায়ের চ্যানেল হিসেবে আমরা প্রথমে উপস্থাপন করি। রবি ঠাকুর সম্পর্কে আরেকটি প্রবচন। যে ঠাকুরের ধর্ম নেই, জাতির কোনো বর্ম নেই, গীতা বাইবেল কোরআন নেই, মন্ত্র মানে গান, সেই দেবতার পায়ের কাছে লক্ষ কোটি প্রাণ। দেখো, এই মেলা দেখার সঙ্গে সঙ্গে একটা জিনিস বারবার আসছে, লক্ষ্য করো। কয়েকটি গাছকে এমন শিল্প নৈপুণ্যে তৈরি করা হয়েছে যে গাছগুলো মানুষের অবয়ব ফুটে উঠেছে। কেমন সুন্দর, তাই না? আবার আগের প্রসঙ্গে চলে আসি। যদি তোমাদের সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান বা নাটকের ভিডিও আগে যেরকম আমরা দেখিয়েছি সেগুলো তোমাদের দেখতে ইচ্ছে হয়, অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর শেষ ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমরা ট্রাভেল ভিডিও আনবো ইউএসের, সেই মতো আমরা তৈরি হচ্ছি, কিন্তু তারই মধ্যে রবীন্দ্র জয়ন্তী এসে পড়লো, তাই তোমাদের কাছে এই ভিডিও নিয়ে এলাম। এরপর আবার তোমরা ইউএসএ ট্রাভেল ভিডিও দেখতে পাবে। বুলার কাহন ইউটিউব চ্যানেলটি ছোট্ট একটি পরিবার হলেও দেশ বিদেশের ট্রাভেল ভিডিওর রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আমরা আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি।